আমরা আমাদের লাইভে অলরেডি আলহামদুলিল্লাহ চলে এসেছি। জি, হোপফুলি আপনারা সবাই খুব ভালো আছেন। অফকোর্স আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো, অবশ্যই লাইভটি আপনারা একটু কষ্ট করে শেয়ার করে দেবেন আপনাদের ফ্রেন্ডদের জন্য, যাতে সবাই অ্যাকচুয়ালি খুব ভালোভাবে শিখতে পারে। ওকে, ফাইন, থ্যাংক ইউ। আজকে আমাদের টপিকটা হচ্ছে বেসিক্যালি বৃত্তের বেসিক টার্মগুলো। বৃত্তের যে বেসিক টার্মগুলো এগুলো হচ্ছে জানা খুবই ইম্পর্টেন্ট, কারণ এগুলো না জানলে আসলে আপনি বৃত্তের উপপাদ্যগুলো কিছুই ভালোভাবে বুঝতে পারবেন না। আমরা বেসিক্যালি এখানে 7টা পর্ব করব, 7টা পর্ব। যারা আজকে ফার্স্ট পর্ব দেখছেন, এই 7টা পর্বে প্রথম পর্বে থাকছে হচ্ছে বৃত্তের বেসিক নিয়ে টার্ম, একদম বেসিক ব্যাপার। ওকে, পরের 3টা পর্ব থাকছে উপপাদ্য প্রয়োগ, সেখানে আমরা 3টা ক্লাসে 12টি উপপাদ্য আমরা প্রমাণ করব। পরের ঠিক 3টা ক্লাসে আমরা গত বিভিন্ন বছরের বিভিন্ন পরীক্ষা, চাকরির পরীক্ষা প্রায় 90টা ম্যাথ ইনশাল্লাহ আমরা প্রিলি ম্যাথ সলভ করব, এবং হোপফুলি আপনারা আশা রাখতে পারেন এই 7টা ক্লাস করলে বৃত্ত নিয়ে প্রিলি এবং রিটেন যে কোনো পরীক্ষায় আপনারা 100% মার্কস ইনশাল্লাহ পাবেন। ওকে, তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পর্বে ফিরে যাচ্ছি। আজকে আমরা যে ব্যাপারগুলো নিয়ে জানবো সেই ব্যাপারগুলো হচ্ছে, আগে একটু চলুন ডিসকাশন করে নিই কী কী থাকছে আমাদের আজকের এই বৃত্ত সম্পর্কিত বেসিক টার্মের পর্বে। আজকে আমরা আলোচনা করব বৃত্ত কী জিনিস, কেন্দ্র, পরিধি, যে, ব্যাস, ব্যাসার্ধ, চাপ, অধিচাপ, উপচাপ, অর্ধচাপ, স্পর্শক, ছেদক, কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, সমবৃত্ত এবং ফাইনালি সমরেখ। তাহলে মোটামুটি প্রায় 18 থেকে 20টা টার্ম কিন্তু আজকে আমরা শিখব, এবং এই ব্যাপারগুলোর সঙ্গে ইনশাআল্লাহ আজকে আমরা পরিচিত হব। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পর্বে ফিরে যাই। প্রথমত অ্যাকচুয়ালি বৃত্তটা কী জিনিস, যদি আপনাকে এক বাক্যে সংজ্ঞা লিখতে বলে বৃত্ত কী জিনিস, তাহলে আসলে আপনি কিভাবে লিখবেন ব্যাপারটা। এবং তারও আগে শুরু করার একদম প্রথম ক্ষেত্রে আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করবো, আসলে আপনার জুনিয়রদের জন্য অথবা আপনার ফ্রেন্ডস বা কলিগদের জন্য হলো এই গুরুত্বপূর্ণ লাইভটি আপনারা শেয়ার করে দিবেন। আচ্ছা, বৃত্ত, আমি তো বৃত্ত এঁকে ফেললাম, এখান আমি কীভাবে সংজ্ঞা লিখব? যদি বৃত্তটা আঁকড়া হয় নাই, ডিম হয়ে গেছে, তারপর মোটামুটি বৃত্তের মতো বলা যায়। আচ্ছা, ব্যাপার যেটা হলো, আমরা যদি এভাবে বলি যে একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে অপর আরেকটি নির্দিষ্ট বিন্দু, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এবং সমান দূরত্ব বজায় রেখে অপর আরেকটি নির্দিষ্ট বিন্দু তার যাত্রা পথে তার চারিদিকে একবার ঘুরে
পূর্বের অবস্থানে ফিরে আসলে যে ক্ষেত্রটি তৈরি হয় সেই ক্ষেত্রটি হচ্ছে আলটিমেটলি বৃত্ত। আমি আবারও বলছি, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এবং সমান দূরত্ব বজায় রেখে অপর আরেকটি নির্দিষ্ট বিন্দু তার যাত্রাপথের পুরো পথ ঘুরে আবার পূর্বের অবস্থানে ফিরে আসলে যে ক্ষেত্রটি তৈরি হয় সেটি হচ্ছে কিন্তু আলটিমেটলি বৃত্ত। সে ভেরি ভেরি সিম্পল। তাহলে আমরা কিন্তু এখানে একটি বৃত্ত অলরেডি অঙ্কন করে ফেলেছি। তাহলে বৃত্ত নিয়ে আমাদের আর জানার মানে মোটামুটি বৃত্ত কি জিনিস আমরা জানলাম। এবার আমরা সেকেন্ডলি শিখবো আসলে কেন্দ্র কি। বৃত্তের যে নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে, এটি কিন্তু কেন্দ্র, যাকে কেন্দ্র করে পুরো ক্ষেত্রটা আবর্তিত হবে, যাকে কেন্দ্র করে এটি কিন্তু হচ্ছে কেন্দ্র, বা ইংরেজিতে যেটাকে বলা হয় সেন্টার। ইংরেজি টার্মগুলো আমরা মনে হয় নাই জানলাম, যেটা একদম বেসিক ক্লাস, আমরা বেসিক হিসেবেই থাকি। তাহলে যেই কেন্দ্রকে কেন্দ্র করে মানে যাকে কেন্দ্র করে, যে বিন্দুকে কেন্দ্র করে পুরো বৃত্তটা আবর্তিত হয় চারিদিকে, সেটা কিন্তু হচ্ছে আলটিমেটলি কেন্দ্র। ওকে, এবার আমরা যাব হচ্ছে আসলে পরিধিটা কি। পরিধি বৃত্তের পুরো ক্ষেত্রটা, অ্যাকচুয়ালি বৃত্তের চতুর্দিকে আবর্তন করা পুরো যে ক্ষেত্রটা, চারিদিকের পুরো যে পথটা, বৃত্তের চারিদিকে যে পুরো পথটা, এই পুরো পথটাই হচ্ছে আলটিমেটলি বৃত্তের পরিধি। বা যেটাকে আমরা এই যে পুরো পথটা, এই পুরো পথটাই হচ্ছে আলটিমেটলি বৃত্তের পরিধি। আমরা যেমন ত্রিভুজ বা চতুর্ভুজের বেলায় বলতাম পরিসীমা, মানে পুরো এরিয়া। তো যেটা আমরা ত্রিভুজের বেলায় বলতাম, ত্রিভুজ বা চতুর্ভুজের বেলায় বলতাম পরিসীমা, তার মানে হচ্ছে পুরো সীমা না। ঠিক এই পুরো সীমাটাই হচ্ছে অ্যাকচুয়ালি পরিধি, আর কিন্তু তেমন কিছুই নয়। এবার আমরা যাব হচ্ছে, তার মানে আমরা কিন্তু অলরেডি শিখে ফেললাম বৃত্ত কি জিনিস, কেন্দ্র কি জিনিস এবং বৃত্তের পরিধি কি জিনিস। এবার আমরা জানবো বৃত্তের আসলে জ্যা কি জিনিস, জ্যা। ওকে, যেটা হচ্ছে বৃত্তের মধ্যে অবস্থিত যে কোনো দুইটা বিন্দুর সংযোজক সরল রেখাটাই হচ্ছে কিন্তু বৃত্তের জ্যা। তার মানে ধরেন এখানে একটা জ্যা, এই যে যে কোনো দুইটা বিন্দু, এইটা বৃত্তের পরিধির যে কোনো দুইটা বিন্দুর সংযোজক সরল রেখা, এটাই হচ্ছে কিন্তু আলটিমেটলি হচ্ছে বৃত্তের জ্যা। তাহলে আমি আবারও বলছি, বৃত্তের পরিধির যে কোনো দুই বিন্দুর সংযোজক সরল রেখাটাই হচ্ছে কিন্তু বৃত্তের জ্যা। ওকে, আচ্ছা, এখন সাপোজ এই একটা কেন্দ্র। ওকে, তাহলে এই একটা বিন্দু বৃত্তের সবচেয়ে বড় যে যেটা হচ্ছে সবচেয়ে বড় যে তাকে কিন্তু বলা হয় বৃত্তের ব্যাস, বা যাকে ইংরেজিতে বলা হয় ডায়োমিটার। ওকে, তার মানে বৃত্তের সবচেয়ে যে বড় যেটা হচ্ছে সেই যে কিন্তু হচ্ছে বৃত্তের ব্যাস। ওকে, আচ্ছা, তাহলে আমরা কিন্তু অলরেডি শিখে ফেললাম বৃত্ত কি, কেন্দ্র কি, পরিধি, জ্যা এবং ব্যাস। এবার কিন্তু আমরা এগুলো আসলে কতটা বুঝতে পেরেছি এবং এই টার্মগুলোর সাথে আসলে বৃত্তের উপপাদ্যের সম্পর্কই বা কি, এই ব্যাপার নিয়ে এখন আমরা সামান্য ডিসকাশন করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এর মাঝে সামান্য একটা প্রশ্ন আমি নিয়ে নিয়েছি যে অনুপ সামন্ত ব্যাংক ক্লাস কি অফ থাকবে? ব্যাংক ক্লাস অফ না, আসলে আমরা পরবর্তী প্রায় কিছু ক্লাস আমরা টানা জ্যামিতির উপরে নিতে চাচ্ছিলাম, যাতে করে পুরো জ্যামিতি সিরিজটা আমরা একদম নিশ্চিন্তে শেষ করে ফেলতে পারি।
তারপরে কিন্তু আমরা কন্টিনিউ আবার ব্যাংক ম্যাথগুলো শুরু করবো ইনশাল্লাহ। অনুপ সামন্ত, আপনাকে প্রশ্ন করার জন্য অসংখ্য ধন্যবাদ। এবার আমি প্রায় 4-5টা মানে 2-3টা চিত্র আঁকবো এবং আপনাদেরকে দেখাবো বা আপনারা আসলে যে বা এগুলো অ্যাকচুয়ালি বুঝতে পেরেছেন কি না এটা আমরা এখন জানবো। আচ্ছা, আর পুরো যে ব্যাসের অর্ধেক কিন্তু হচ্ছে ব্যাসার্ধ। এবি একটা ব্যাস, এবি হচ্ছে একটা ব্যাস যেটা ও বিন্দু দিয়ে গিয়েছে। তাহলে এবিটা অ্যাকচুয়ালি কার যোগফল? এবিটা হচ্ছে এ ও প্লাস ওবি এর যোগফল। তাহলে এ ও মানে হচ্ছে ব্যাসার্ধ এবং ওবি মানে কিন্তু হচ্ছে ব্যাসার্ধ। ওকে, এবার আমরা চিত্রের মাধ্যমে আপনাদের কাছ থেকে জানতে চাইবো আসলে কি আপনারা বৃত্তের যে ব্যাসার্ধ বা এই ব্যাপারগুলো আসলে ঠিকমতো বুঝতে পেরেছেন কিনা। ওকে, ভেরি সিম্পল জিনিস, খুবই সহজ এবং খুবই কিন্তু মজার। আচ্ছা, তাহলে আমি এবার ছবিগুলো অঙ্কন করি। আচ্ছা, আমরা একটা ছবি অঙ্কন করলাম। অ্যাকচুয়ালি কিন্তু আমি যেগুলো আঁকছি বৃত্ত, অ্যাকচুয়ালি আমার বৃত্ত কিন্তু একটাও এক্স্যাক্টলি বৃত্ত হচ্ছে না। ওকে ওকে, এবার আমি আপনাদের ছবি অঙ্কন করবো এবং আমি আপনাদের কাছ থেকে জানতে চাইবো যে আসলে কোনটা যে বা কোনটা কি জিনিস। ওকে, আচ্ছা, রাইট, এইটুকু আমি বললাম আমি আপনাদেরকে। এবার আপনারা আমাকে বলবেন, আপনাদের সবার কাছে প্রশ্ন, এখানে আসলে বৃত্তের ব্যাসার্ধ কোনটা? বৃত্তের ব্যাসার্ধ কোনটা? বৃত্তের জ্যা কোনটা? জ্যা কোনটা? দেখি কে কে বলতে পারেন। আপনাদের কাছে 2টা প্রশ্ন আমার। একটা হলো বৃত্তের ব্যাসার্ধ কোনটা, আমি একটা এখানে ছবি আঁকলাম, বৃত্তের ব্যাসার্ধ কোনটা এবং বৃত্তের জ্যা কোনটা। দেখি কে কে অ্যান্সার করতে পারেন। বৃত্তের ব্যাসার্ধ কোনটা এবং বৃত্তের জ্যা কোনটা, আমি একটা ছবি আঁকলাম, আমরা যে একটু আগে বৃত্তের ব্যাসার্ধ এবং জ্যা নিয়ে গালগপ্প করলাম, আসলেই কিন্তু আপনারা বুঝতে পেরেছেন কিনা সেটি কিন্তু এখানে পরীক্ষা হয়ে যাবে আসলে। তার মানে পরীক্ষাটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে বৃত্তের ব্যাসার্ধ কোনটা আর বৃত্তের জ্যা কোনটা, জ্যা। আচ্ছা, আর রাতুল দাস অ্যান্সার দিয়েছেন, নিনজা মনিও অ্যান্সার দিয়েছেন। আচ্ছা, দেখি আরো কয়েকজনের আমরা অ্যান্সারের অপেক্ষায় আছি। আসলে কি আপনাদের ঠিকমতো ব্যাপারটা ক্লিয়ার হয়েছে কিনা? এনায়েত কবিরের অ্যান্সার, ওকে, রাইট। ওয়ে হচ্ছে ওয়ে এবং ওবি হচ্ছে রেডিয়াস, ওয়ে এবং ওবি হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ। রাতুল দাস বলছেন এবি হচ্ছে জ্যা, নিনজামণি বলছেন এ ও এবং এবি হচ্ছে এ ও ব্যাসার্ধ এবং এবি হচ্ছে জ্যা। ওকে, ফাইন। কেয়া তাহমিনা এবি জে ও এবং ওবি ব্যাসার্ধ। নাহিয়ান ফারহানা ও এ এবং ওবি হচ্ছে জ্যা। আচ্ছা, রাইট। ওকে, এ এবং ওবি, ওকে, ফাইন। তার মানে ওভারঅল কিন্তু আপনাদের কনসেপ্ট ক্লিয়ার যে আসলে ব্যাপারটা সহজে, এবং এই ধরনের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে যে আসলে এই জিনিসটা আসলে কি জিনিস বা এটা আসলে কিভাবে কি। তো অনেক সময় কিন্তু স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায় যে আসলে আমি কি শিখলাম বা আমি কি মনে করলাম। ওকে, ইউর এভরিবডি ইজ রাইট, ইউর রাইট অ্যান্ড ইউর আইডিয়া ইজ অ্যাবসলিউটলি রাইট। আরো যারা অ্যান্সার করেছেন তারা হচ্ছেন নীল নিলয়, আদনান খায়রুল, হুমায়রা আলম চৈতি, উষার আলো এবং মোহাম্মদ জুয়েল। ইউর অল অফ ইউর রাইট, ডেফিনেটলি রাইট। আচ্ছা, ফাইন। এবার আমরা আরেকটি চিত্র আঁকবো, একটু ভিন্ন স্টাইলের চিত্র আঁকবো এবং আমরা দেখবো আসলে কি এটা আসলে ঠিক আছে কিনা। আচ্ছা, ওকে, এবার আমরা আরেকটি চিত্র আঁকবো এবং দেখবো আসলে আপনারা পুরো ব্যাপারটি ক্লিয়ার, আপনাদের পুরো ব্যাপারটি ক্লিয়ার হয়েছে কিনা। ওকে, ওকে, এ বি
সি ডি। ওকে ওকে, আর ও এ বি এবং সিডি। ওকে, আচ্ছা ও এ ও ডি, আচ্ছা এখানে ই, এখানে এফ। আচ্ছা এবার বলতে হবে আসলে বৃত্তের জ্যা কোনটা এবং ব্যাসার্ধ কোনটা। দেখি এবার একটু ডিফিকাল্ট, এবার একটু টাফ, এবার কিন্তু একটু টাফ হয়ে যাচ্ছে। বৃত্তের ব্যাসার্ধ কোনটা এবং বৃত্তের জ্যা কোনটা, দেখি এবার কে কে অ্যান্সার করতে পারেন আপনারা। বৃত্তের ব্যাসার্ধ এবং বৃত্তের জ্যা কোনটা, অ্যান্সার দিস কোয়েশ্চেন্স। বৃত্তের ব্যাসার্ধ এবং বৃত্তের জ্যা কোনটা, দেখি আপনাদের অ্যান্সারটা অ্যাকচুয়ালি কি আসে। রাতুল দাস, এবি এবং সিডি হচ্ছে বৃত্তের জ্যা, তিনি বলছেন ও এ এবং ও ডি হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ তার মতে। ওকে ফাইন, দেখি এবার পরে কেউ অ্যান্সার দেয় কিনা, ভিন্ন মতাবলম্বী আছে না অনেকে। নীল নিলয় বলছেন এবি এবি এবং সিডি হচ্ছে যে ও ই ও এফ ও ডি ব্যাসার্ধ, ও ই ও এফ ও ডি ব্যাসার্ধ। ও ব্যাসার্ধ হতে হলে, ব্যাসার্ধ নিলয় ব্যাসার্ধ হতে হলে কিন্তু এটার শুরু থাকবে, মানে এটা হচ্ছে বৃত্তের কেন্দ্র, মানে বৃত্তের অবস্থিত কোনো আপনার কোথাওটা আপনার অবস্থান করতে হবে, মানে বৃত্তের যে ব্যাসার্ধটা এটা সেন্টার এবং বৃত্তের উপরে কোনো বিন্দুর সংযোজক সরল রেখা। তাহলে ও ই এবং ও এফ কিন্তু আসলে বৃত্তের ব্যাসার্ধ নয়। আচ্ছা কে আর তাহমিনা বলছেন এবি এবং সিডি এটা হচ্ছে যে ও এবং ওডি ব্যাসার্ধ। আচ্ছা এনায়েত কবির বলছেন এবি এন্ড সিডি হচ্ছে যে এ ও এন ওডি রেডিয়াস। উমর আলম চৌধুরী বলছেন এবি এবং সিডি যে, নীলা নিনজামণি এবি এবং সিডি যে এ ও ব্যাসার্ধ, এ ও ব্যাসার্ধ, ওডি কি ব্যাসার্ধ না ওডি। উষার আলো বলছেন এবি এবং সিডি যে এ ও এবং ওডি ব্যাসার্ধ। মোহাম্মদ জুয়েল এবি এবং সিডি যে। ওভারঅল আপনাদের কনসেপ্ট কিন্তু দারুণভাবে ক্লিয়ার, রাইট। সো হোপফুলি এই ধরনের প্রশ্নে আমাদের নেক্সটে কিন্তু ভুল হওয়া পসিবল না। তার মানে ও এবং ওডি কিন্তু ব্যাসার্ধ ঠিকই আছে, এবি এবং সিডি কিন্তু যে এটা কিন্তু ঠিক আছে, কিন্তু ও ই এবং ও এফ কিন্তু আসলে ব্যাসার্ধ না। কারণ ব্যাসার্ধ হতে হলে এটা কিন্তু অবশ্যই কেন্দ্র থেকে কিন্তু বৃত্তের পরিধির অবস্থিত কোনো বিন্দুর সংযোজক সরলরেখা থাকতে হবে কিন্তু। ওকে এনিওয়ে আপনাদের কনসেপ্ট কিন্তু দারুণভাবে ক্লিয়ার, রাইট, দারুণভাবে। থ্যাংক ইউ যারা অ্যান্সার দিয়েছেন, আশা করি আপনারা। আর মাহমুদুল হাসান হীরা বলছেন রাইট, এবি এবং সিডি যে এও ব্যাসার্ধ, এও ব্যাসার্ধ এবং ওডিও কিন্তু ব্যাসার্ধ। ওকে ওডিও কিন্তু ব্যাসার্ধ, আচ্ছা রাইট। তাহলে এই হলো আমাদের আজকের পর্বের প্রথম অংশ। এবার কিন্তু আমরা শিখব চাপ, অর্ধচাপ, অধিচাপ এবং উপচাপ। এই চারটা জিনিস শিখব, জিনিস কিন্তু একই ঘুরে ফিরে। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ যারা অ্যান্সার দিয়েছেন। ওকে এবার রাইট মির্জা খান ঠিকই আছে, এবি জে, এবি এ এবং ওডি ব্যাসার্ধ, এবি জে এবং সিডিও কিন্তু জে। ওকে আচ্ছা রাইট, ওই এবং ওএফ হচ্ছে জে এর মধ্যবিন্দু, রাইট মোহাম্মদ জুয়েল, রাইট। এবার আমরা চাপ নিয়ে কথা বলবো। চাপ, সে ফর এক্সাম্পল এটা একটা বৃত্ত। এখন বৃত্তের চাপটা আসলে কি জিনিস? বৃত্তের পরিধির, এই তো পুরো পরিধির যে কোনো অংশ ধরেন যে কোনো অংশে হচ্ছে চাপ, যে কোনো অংশ ধরেন এইটাও একটা চাপ, এইটা একটা চাপ,
এইটা একটা চাপ, এইটা একটা চাপ, এইটা একটা চাপ। মানে বৃত্তের সংক্ষেপে আমরা বলতে গেলে বৃত্তের পরিধির যে কোনো অংশই কিন্তু হচ্ছে চাপ, চাপ বলা হয়। এবং এই চাপটা হচ্ছে তিন প্রকার, একটা হচ্ছে অধিচাপ, একটা হচ্ছে উপচাপ, আর একটা হচ্ছে অর্ধচাপ। আচ্ছা, এগুলো আসলে কি জিনিস? ওকে, সিম্পল আমি যদি বলি, আমি আর চিত্র আমি আবার একটু আঁকি। ওকে ফাইন, আমি আপনাকে বললাম যে এইটুকু হচ্ছে একটা চাপ। ওকে, দেন এ বি, এ এবং বি হচ্ছে একটা চাপ, এ এবং বি হচ্ছে একটা চাপ। ওকে ফাইন, এখন এই যে এটা সম্পূর্ণটা কিন্তু একটা বৃত্তের পরিধি, তাহলে এই চাপটা কিন্তু ছোট চাপ, ছোট চাপ। ওকে, এই যে চাপটা এটা কিন্তু বড় চাপ, তাই না? এটা হচ্ছে বড় চাপ। আচ্ছা, ছোট চাপটাকে বলা হয় উপচাপ, উপসাগর, ছোট সাগর, উপচাপ। এবং বড় চাপটাকে বলা হয় অধিচাপ, অধিচাপ। ওকে, অনেক সময় কিন্তু আসলে আলটিমেটলি পরীক্ষায় আসে উপচাপ কি, অধিচাপ কি, বা চাপ কি, বা অর্ধচাপ কি। আচ্ছা ফাইন, আর অর্ধচাপ হচ্ছে বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাস কি একদম বৃত্তের মাঝ বরাবর দিয়ে যাবে, তাহলে এইটুকু অর্ধেক, এটা হচ্ছে অর্ধচাপ, এটা হচ্ছে অর্ধচাপ, এই পাশটুকু, বাকি অর্ধেককে বলা হবে আরেক অর্ধচাপ, অর্ধচাপ। ওকে, অর্ধচাপ। ওকে, তার মানে বড় চাপকে বলা হবে অধিচাপ এবং ছোট চাপকে বলা হবে কিন্তু উপচাপ, আর অর্ধেক চাপকে বলা হবে অর্ধচাপ। ইটস ভেরি সিম্পল, ভেরি সিম্পল। ওকে, তাহলে আমরা কিন্তু মোটামুটি চাপ, অধিচাপ, উপচাপ এবং অর্ধচাপ নিয়ে আলোচনা করে ফেললাম। ওকে, এবার আমরা পরের ছোট্ট অংশ শিখব স্পর্শক এবং ছেদক আসলে কি জিনিস। আমি আবারও বলছি, স্পর্শক এবং ছেদক আসলে কি জিনিস। স্পর্শক এবং ছেদক, স্পর্শক এবং ছেদক আমরা চাচ্ছি এইভাবে। আচ্ছা, আর যারা ব্যাংকের জন্য ট্রাই করে যাচ্ছেন, ব্যাংকের জন্য প্রিলি রিটেন আগরওয়াল ম্যাথ নিয়ে যারা টেনশনে আছেন, তাদের জন্য এই বইটা মোর দেন এনাফ। এই জন্য কারণ এই বইয়ের উপরে কিন্তু মাসে 12 দিন নিয়মিত কিন্তু লাইভ প্রোগ্রাম হয়, যেটা আপনি বাংলাদেশের কোথাও পাবেন না। এবং এই বইয়ের উপরে কিন্তু অলরেডি 24টা লাইভ হয়েছে। তো যাদের ব্যাংকের ম্যাথের প্রবলেম, আমি মনে করি এই মাত্র 250 টাকার বই আপনার সমস্ত প্রবলেমকে ব্যাংক ম্যাথ নিয়ে সলভ করতে সক্ষম ইনশাআল্লাহ। এবার আমরা জানবো যে স্পর্শক এবং ছেদকটা আসলে কি জিনিস। স্পর্শক এবং ছেদক, আচ্ছা একটা বৃত্ত আমি আঁকলাম। ওকে, আচ্ছা একটি সরল রেখা, আমি আবারও বলছি, একটি সরল রেখা যদি বৃত্তের মাত্র একটি বিন্দু দিয়ে যায়, ওকে, একটি সরল রেখা যদি বৃত্তের মাত্র একটা বিন্দু দিয়ে যায়, মাত্র একটা বিন্দু, জাস্ট স্পর্শ করেছে, জাস্ট স্পর্শ, একটা বিন্দু দিয়ে যায়, তাকে বলা হবে স্পর্শক, স্পর্শক। আর যদি একটা সরল রেখা বৃত্তের দুইটা বিন্দু দিয়ে যায়, এ একটা বিন্দু, এ একটা বিন্দু, তাকে এই সরল রেখাটাকে বলা হবে ছেদক। তার মানে এটাও কিন্তু একটা সরল রেখা যেটা গিয়েছে একটা বিন্দু দিয়ে, নাম স্পর্শক। এটাও কিন্তু একটা সরল রেখা গিয়েছে দুইটা বিন্দু দিয়ে, তার মানে হচ্ছে এটা হচ্ছে ছেদক। তার মানে এই ব্যাপারটা কিন্তু আমরা জানলাম, পরবর্তীতে আমাদের উপপাদ্য শিখতে গিয়ে কিন্তু কাজে লাগবে। এবার মোস্ট ইম্পর্টেন্টলি আমরা এবার চলে আসছি একদম মারমুখী অবস্থায়। এখন আমরা শিখবো আসলে যে কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ এবং অর্ধবৃত্তস্থ কোণ।
এই তিনটা ব্যাপার কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এই নিয়ে কিন্তু উপপাদ্য রয়েছে যেগুলো আমরা আমাদের পরবর্তী লাইভগুলোতে ইনশাল্লাহ ডিসকাশন করব। চলুন তাহলে কেন্দ্রস্থ কোণ, বৃত্তস্থ কোণ এবং অর্ধবৃত্তস্থ কোণ নিয়ে ডিসকাশন করা যাক। এবং এই পর্বে কিন্তু এই অংশে কিন্তু আমি আপনাদেরকে তিনটা চিত্র দেখাবো এবং আপনাদের বলতে হবে আসলে আর কোনটা কোনটা আপনার কেন্দ্রস্থ কোণ এবং কোনটা বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। তারপরে বৃত্তস্থ কোণ অথবা পরিধিস্থ কোণ দুটো কিন্তু একই জিনিস। আমি আবারও বলছি, বৃত্তস্থ কোণ অথবা পরিধিস্থ কোণ, আর কেন্দ্রস্থ কোণ কিন্তু পুরোটা একটা আলাদা জিনিস। সিম্পল ব্যাপার। এবং আমরা কিন্তু তিনটা চিত্র দেব, তিনটা আমরা চিত্র থাকবে এই অংশে, যাতে করে আপনারা আসলে ব্যাপারটা বুঝতে পেরেছেন কিনা সেটা একবার করে চেক হয়ে যাবে। এখন ব্যাপার যেটা হলো যে পরিধিস্থ কোণ, পরিধিস্থ কোণ অথবা সমান হচ্ছে বৃত্তস্থ কোণ, যেটা কিন্তু একই জিনিস। বৃত্তস্থ কোণ এবং পরিধিস্থ যেটা সেম জিনিস। আরেকটা হচ্ছে আপনার কেন্দ্রস্থ কোণ, আরেকটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, ওকে ফাইন। আরেকটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ। আচ্ছা, তার মানে পরিধিস্থ কোণ, বৃত্তস্থ কোণ, পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ এবং অর্ধবৃত্তস্থ কোণ। ওকে, আচ্ছা আমরা ছোট্ট একটা কোয়েশ্চেন নিয়ে নিচ্ছি মির্জা খানের। আচ্ছা, মির্জা খানের কোয়েশ্চেন ছিল যে স্যার বিসিএস এর রিটেনের জন্য কি আপনার বই দিয়ে কি হবে? না, হবে না। বিসিএস এর যে রিটেনের সিলেবাস, এটা কিন্তু ভাস্ট সিলেবাস এবং এখানে অনেকগুলো উপপাদ্য প্রমাণ করতে হয় এবং বীজগণিতগুলা খুব ডেপথ, অনেক বড় বড় বীজগণিত আসে। এবং আপনার যারা অ্যাকচুয়ালি আসলে বিসিএস এর রিটেন নিয়ে জানেন না, তাদের আসলে ব্যাপারটা সহজে বুঝতে কঠিন হবে, সহজ ব্যাপারটা। তো ব্যাপার যেটা হচ্ছে যে আপনার বিসিএস এর যে রিটেনের সিলেবাস, এটা অনেক বড় সিলেবাস এবং বিসিএস এর রিটেনের ম্যাথগুলো কিন্তু পিলির ম্যাথ থেকে অনেক টাফ এবং বিসিএস এর লিখিত ম্যাথ নিয়ে অনেকেই কাজ করতে চায় না। কেন? সংক্ষেপে আমি এক বাক্যে বলি, এখানে খাটনি বেশি, পয়সা কম, সো এখানে কেউ যায় না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে এই বিসিএস এর রিটেন ম্যাথ ভালো না করে কিন্তু আসলে আপনি চাকরি পাবেন না। খুব টাফ কিন্তু বিসিএস এর রিটেনের ম্যাথগুলো এবং আসলে কিন্তু বেশ পরিশ্রম করা ব্যাপার, বেশ পরিশ্রম। ইনশাল্লাহ আপনাদের জন্য উদ্যোগ থাকবে যে বিসিএস এর রিটেন অংশের জন্য কিছু করা যায় কিনা, বাট কোনো কিছু যদি উদ্যোগ থাকে বা কোনো বই যদি আমরা বের করি বা কোনো ম্যাটেরিয়ালস, অবশ্যই কিন্তু লাইভ ক্লাস থাকবে। এই ব্যাপারে চিন্তা করার কোনো কারণ নেই। ধন্যবাদ মির্জা খানকে। ওকে, রাইট। এখন আসলে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণটা আসলে কি জিনিস? বৃত্তের দুইটি যে, আমি আবার বলছি, বৃত্তের দুইটি যে যদি বৃত্তের পরিধির মধ্যে কোনো একটা বিন্দুতে গিয়ে মিলিত হয়, তবেই সেখানে যে কোণটা উৎপন্ন হয় সে কোণটাকে বলা হবে বৃত্তস্থ বা পরিধির মধ্যে অবস্থিত। তার মানে ব্যাপারটা আলটিমেটলি এরকম, কারণ এই একটা জ্যা, ওকে, আমি এখান থেকে একটা জ্যা নিলাম, এখানে একটা জ্যা নিলাম। এই বৃত্তের দুইটা যে বিন্দুতে মিলিত হবে, আমি আবারও বলছি, বৃত্তের দুইটা যে বিন্দুতে মিলিত হবে ঠিক সেই বিন্দুতে কিন্তু বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণের সন্ধান কিন্তু আমরা পেয়ে যাব। তার মানে শর্ত কিন্তু হচ্ছে বৃত্তের দুইটি যে কিন্তু একটা বিন্দুতে মিলতে হবে, দুইটা যে কিন্তু মাইন্ডেড। ওকে, তার মানে এটা হচ্ছে কিন্তু বৃত্তস্থ বা পরিধিস্থ, বৃত্তস্থ অথবা পরিধিস্থ, মানে পরিধির মধ্যে অবস্থিত। আচ্ছা, এবার তারপরে বৃত্তের সাথে কিন্তু জ্যায়ের সম্পর্ক, জ্যায়ের সম্পর্ক। আচ্ছা, এবার আমি যদি বলি যে আসলে কেন্দ্রস্থ কোণটা কি জিনিস? কেন্দ্রস্থ কোণ,
আচ্ছা, কেন্দ্রস্থ কোণটা, কেন্দ্রস্থ কোণ যেটা, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ব্যাসার্ধের সঙ্গে সম্পর্কিত। ব্যাসার্ধ তার মানে বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের দুইটা ব্যাসার্ধ যেখানে এসে মিলিত হবে, দুইটা ব্যাসার্ধ, দুইটা ব্যাসার্ধ যদি কেন্দ্রে এসে মিলিত হয়, কেন্দ্রে, কেন্দ্রে, তার মানে এটাকে বলা হবে আসলে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ, দুইটা ব্যাসার্ধ, আমি আবারও বলছি, দুইটা বৃত্তের দুইটা ব্যাসার্ধ যদি কেন্দ্রে এসে মিলিত হয়, কেন্দ্রে, সেন্টারে, তাহলে কিন্তু সেখানে যে কোণটা উৎপন্ন হয় সেটাকে বলা হবে আলটিমেটলি কেন্দ্রস্থ কোণ। তার মানে এই কেন্দ্রস্থ কোণের সঙ্গে কিন্তু বৃত্তের ব্যাসার্ধের সম্পর্ক আছে, বৃত্তের খাতির মানে সম্পর্ক আছে বৃত্তের ব্যাসার্ধের। সংক্ষেপে কিন্তু আমাদের ব্যাপারটা কিন্তু শেষ। আচ্ছা, আমি আবারও বলছি, পুরো কাহিনী কিন্তু সিম্পল এবং কিন্তু প্রশ্ন কিন্তু আমার কাছে কিন্তু প্রশ্ন ছিল, আমি বাসায় রেখেছিলাম, আমি খুঁজে পাচ্ছি না এখন, মানে প্রশ্ন ডিরেক্টলি আসছে একটা মন্ত্রণালয়ের পরীক্ষায় যে কেন্দ্রস্থ কোণ আসলে কিসের সাথে সম্পর্কিত। অনেকে বলে যে এটা কোনো বইয়ে নাই, কোনো বইয়ে আমরা পাই নাই, বা 9, 10 এর বইও নাই। ভাই, এত ভিতরে জিনিস কিন্তু 9, 10 এর বই থাকবে না। মানে 9, 10 যারা বই লিখছে তারাও চিন্তা করে না যে এইটাও স্টুডেন্টরা বুঝবে না এটা কিভাবে, এটা কিন্তু অনেক সময় ওরা এড়ায় যায়। তো সেখানে প্রশ্ন আসছিল যে বৃত্তের যে আসলে কিসের সাথে সম্পর্ক, বৃত্তের ব্যাস, বৃত্তের ব্যাসার্ধ, বৃত্তের যে, বৃত্তের ছেদক, এই 4টা অপশন ছিল। এবার অনেকে কিন্তু কনফিউজ হয়ে গেছে, কি রে বৃত্তের যে আবার কার সাথে সম্পর্কিত, মানে এইরকম তো প্রশ্ন নর্মালি অনেকে কিন্তু করে না। ঠাস করে কিন্তু পরীক্ষার হলে এই ধরনের প্রশ্ন দেখলে আপনি কনফিউজ হতে পারেন আসলে জিনিসটা কি জিনিস। তার মানে আমরা যদি সংক্ষেপে বলতে পারি, আপনাকে যদি কখনো প্রশ্ন করে বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তর বা সরকারি চাকরিগুলো যেগুলো আছে, যে বৃত্তস্থ বা পরিধিস্থ কোণের সঙ্গে কিন্তু বৃত্তের জ্যায়ের সম্পর্ক এবং কেন্দ্রস্থ কোণের সঙ্গে কিন্তু আলটিমেটলি বৃত্তের ব্যাসার্ধের সম্পর্ক। ওকে, আচ্ছা, এবার আমরা কেন্দ্রস্থ কোণ বা পরিধিস্থ কোণ আসলে ঠিকমতো বুঝতে পেরেছি কিনা চলুন তাহলে প্রমাণ হয়ে যাক। ওকে, আচ্ছা, আমরা ছোট্ট একটা প্রশ্ন নিচ্ছি, কেয়া তাহমিনার, যে বিসিএস এর রিটেন ম্যাথে ভালো করার জন্য কিভাবে প্রিপারেশন নিতে পারি। আচ্ছা, আমি একটু সংক্ষেপে কথা বলি। আসলে অনেক স্টুডেন্ট দেখবেন তারা প্রিপারেশন নেয় প্রি পাস করার জন্য, মানে প্রিপারেশনটা নেয় প্রি পাস করার জন্য, বিসিএস এর রিটেন দিয়েছে, এটাই তার জীবনের বহুত কিছু, তার আর চাকরি পাওয়ার দরকার নাই। আচ্ছা, যারা বিসিএস এর ক্যাডার হতে চায় বা লিখিত পরীক্ষায় ভালো করতে চায়, তারা কিন্তু অ্যাটলিস্ট মানে 2টা বছরের একটা প্রিপারেশন নেয় কিন্তু বিসিএস এর জন্য। 1 বছরের প্রিপারেশনে কিছুই হবে না। আমি আবারও বলছি, বিসিএস এর প্রিপারেশন 1 বছরের প্রিপারেশনে পানি গরম হবে না। 2টা বছর আপনাকে প্রিপারেশন নিতে হবে। 2টা বছর যদি আপনি টার্গেট করে রাখেন, অথবা যদি আপনি 3টা বছর বিসিএস এর জন্য প্রিপারেশন নেন, 3টা বছর একদম সুন্দর করে প্ল্যান মতো, আমি আপনাকে হলফ করে বলতে পারি, ভাগ্য খারাপ না হলে আপনি হয় ফরেন অ্যাফেয়ার্স অথবা ম্যাজিস্ট্রেট অথবা পুলিশ, এই 3টা একটা আপনার ভাগ্যে কিন্তু থাকবে ইনশাল্লাহ। আর যদি ভাগ্য খুব খারাপ হয়, খুবই খারাপ হয়, তারপরে কিন্তু আপনার বাংলাদেশ ব্যাংকের এটি কিন্তু আপনার নিশ্চিত। ভাগ্য যদি আরো খারাপ হয়, কোনোভাবে আপনার ভাগ্য খারাপ হয়ে গেল, ধরেন খুব মিস, সবচেয়ে মিস হইল বাংলাদেশ ব্যাংকের অফিসার, কোনো মিস নাই, বাংলাদেশ ব্যাংকের অফিসার মিস নাই। যদি তারপরও খারাপ হয়ে যায়, ধরেন আসলে আমার হইল না, তারপর যেটা হবে সেটা হচ্ছে দুদকের এডি, দুদকের এডি অথবা মাদকের এডি, মাদকের এডি। ওকে, যদি বলেন যে তারপরও যদি খারাপ হয়, তারপরে যদি খারাপ হয়ে যায়, তারপরে আপনি বলতে পারেন পল্লী বিদ্যুতায়ন বোর্ডের, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের যে চাকরিটা এডি,
পল্লী বিদ্যুৎ বোর্ডের চাকরি আপনি পাবেনই ইনশাআল্লাহ। তার মানে আসলে প্রস্তুতিটা হোক 3 বছরের, মানে ঠান্ডা মাথায়। এখন এই যে আপনি প্রস্তুতি নেবেন, এই প্রস্তুতিটা কিন্তু অনার্স পাস করে নাও হতে পারে। আপনি যদি 3rd ইয়ার বা 4th ইয়ার থেকে প্রিপারেশন নেওয়া শুরু করেন এবং আপনি যদি 3টা বছর মানে ভালো করে প্ল্যান করে আগাতে পারেন, তাহলে কিন্তু আপনার সফলতা আসলে ঠেকানো কারো পক্ষে কিন্তু সম্ভব না। আসলে আমি এটা ছোট্ট একটা কথা বলে দিচ্ছি আপনার পড়ানোর মাঝখানে। আমি আসছি, আমরা যে মূল পর্বে ফিরে যাব, যে আসলে আপনারা কেন্দ্রস্থ কোণ এবং পরিধিস্থ কোণ বুঝছেন কিনা। আমরা দুটা চিত্রের মাধ্যমে কিন্তু আপনাদের কাছ থেকে প্রমাণ চাইব। ওকে, আচ্ছা, রাইট। একটা কথা আপনাকে বলে যে ইফ ইউ ফেল টু প্ল্যান ইউ আর প্ল্যানিং টু ফেল। আমি আবারও বলছি, ইফ ইউ আমি আসলে আসছিলাম কেয়া তাহমিনার কোয়েশ্চেনের অ্যান্সার দিতে গিয়ে, যে ইফ ইউ ফেল টু প্ল্যান ইউ আর প্ল্যানিং টু ফেল, মানে হচ্ছে আপনি যদি পরিকল্পনা করতে ব্যর্থ হন, তার মানে হচ্ছে কিন্তু আপনি ব্যর্থ হওয়ার জন্যই পরিকল্পনা করছেন। আবারও বলছি, আপনি যদি পরিকল্পনা করতেই ব্যর্থ হন, তার মানে হচ্ছে আপনি আসলে ব্যর্থ হওয়ার জন্যই কিন্তু পরিকল্পনা করছেন। তার মানে প্ল্যানিং ইজ দ্য 50% অফ ইউর সাকসেস। প্ল্যানিং ইজ দ্য 50% অফ ইউর সাকসেস। আমি যদি আরেকটু স্পষ্ট করে বলি, মানে ইফ ইউ, মানে আপনার যে ওয়েল বিগান হাফ ডান, মানে আপনি ভালো করে প্ল্যানিং করবেন এবং দেখবেন যে মোটামুটি মানে অনেক দূর কিন্তু আপনি এগিয়ে যেতে পারবেন যদি আপনার ভালো একটা প্ল্যান থাকে। এনিওয়ে, তাহলে আমরা বিজ্ঞাপন বিরতির পরে আমরা আমাদের মূল পর্বে কিন্তু এখন ফিরে যাব। তাহলে আমরা ছিলাম যে আসলে আপনারা কেন্দ্রস্থ কোণ বা পরিধিস্থ কোণ আসলে কতটা বুঝছেন সেই ব্যাপারে আপনাদের ছোট্ট একটা পরীক্ষা হয়ে যাবে। ওকে, সবাই তো রেডি? ওকে, তাহলে এই আমরা একটা চিত্র আঁকলাম। ওকে, এই হচ্ছে বৃত্তের কেন্দ্র। আচ্ছা, এটা হচ্ছে আপনার, এখানে আমরা যুক্ত করলাম, এটা আমরা যুক্ত করলাম। ওকে, আমি একটু দেখে দেখে আঁকছি, আর আমাদের চিত্র আসলে মুখস্থ করার কথা না। ওকে, এ বি সি, এটা হচ্ছে ও। ওকে, আচ্ছা, রাইট। এবার আপনাদের বলতে হবে আসলে কেন্দ্রস্থ কোণ কোনটা, কেন্দ্রস্থ কোণ কোনটা এবং বৃত্তস্থ কোণ কোনটা, বৃত্তস্থ কোণ কোনটা, দেখি কে কে বলতে পারে। কেন্দ্রস্থ কোণ কোনটা এবং বৃত্তস্থ কোণ কোনটা। আমি একটা চিত্র আঁকলাম আপনাদের সামনে, আমি এইটার পরে কিন্তু আরেকটা চিত্র কিন্তু আমি আঁকবো এবং সেম প্রশ্ন থাকবে যে আসলে আপনারা কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ ঠিক মতো বুঝতে পেরেছেন কি। সো কোয়েশ্চেন আপনারা অ্যান্সার দিবেন, এখানে আসলে কেন্দ্রস্থ কোণ কোনটা এবং বৃত্তস্থ কোণ কোনটা। কেন্দ্রস্থ কোণ কোনটা এবং বৃত্তস্থ কোণ কোনটা। প্রথম ডেলিভারি রাহুলের, রাহুল বলছে বিএসি। আচ্ছা, রাহুল বলছে যে বিএসি পরিধিস্থ কোণ, বিএসি আর বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। নিনজামণি বলছে, আমরা এটা অ্যান্সারগুলো নিই, কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি এবং পরিধিস্থ কোণ হচ্ছে বিএসি। উষার আলো সুন্দর এক্সাম্পল দিয়েছেন। মির্জা খান জিরো কি জিনিস বুঝলাম না। নীলয় বলছেন ওয়ে এবং ওসি, ওয়ে এবং ওসি আপনি পান কোথায় আমি বুঝি না, ওয়ে এবং ওসি কোথায়। আচ্ছা, সীমান্ত বলছে বিওসি কেন্দ্রস্থ কোণ, বিওসি, তাহলে বিওসি পরিধি কেন্দ্রস্থ কোণ ফাইন। এনায়েত কবির বলছেন ও কেন্দ্রস্থ কোণ, এ বি সি, এ মানে বিওসি আর কি কেন্দ্রস্থ কোণ, আর এবিসি, এবিসি, এবিসি পরিধিস্থ কোণ, এবিসি এর তো কোণই হইল না এনায়েত। আফিয়া জাহিন বলছেন বিওসি কেন্দ্রস্থ কোণ এবং বিএসসি হচ্ছে বৃত্তস্থ কোণ, রাইট। হুমায়ুন আলম চৌধুরী বলছেন বিওসি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেয়া তাহমিনা বলছেন বিওসি কেন্দ্রস্থ কোণ এবং
বিএসি হচ্ছে পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণ। ইউ আর ভেরি গুড বয়, অল অফ ইউ আর ভেরি গুড বয়েস। আচ্ছা, উষার আলো সুন্দর অ্যান্সার দিচ্ছেন। কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি এবং পরিধিস্থ কোণ হচ্ছে বিএসি। তারপরে কিন্তু মূল বক্তব্য হচ্ছে যে কেন্দ্রস্থ কোণের সঙ্গে কিন্তু বৃত্তের ব্যাসার্ধের সম্পর্ক এবং পরিধিস্থ কোণের সঙ্গে পরিধিস্থ কোণ বা বৃত্তস্থ কোণের সঙ্গে কিন্তু আলটিমেটলি বৃত্তের জ্যায়ের সম্পর্ক। এটা হচ্ছে মূল কনসেপ্ট। ওকে, রাইট। মির্জা খান বলছেন বিএসি কোণ, বিএসি কোণ হচ্ছে বৃত্তস্থ কোণ, বিওসি কোণ হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ভাবনার আম্মু বিওসি কোণ কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, ফাইন। আমরা ছোট্ট একটা তথ্য দিব। মাহমুদুল হাসান হীরার একটা কোয়েশ্চেন অ্যান্সার করে যে বাংলা ইংলিশ লিখতে কষ্ট হয়, আসলে ঝামেলা। আমি আপনাদেরকে বলি, যারা জিমেট জিআরই এক্সাম দেয়, যারা সেটের এক্সাম দেয়, যারা সেটের এক্সাম দেয়, ওদের কিন্তু টাইপিং স্পিড খুব ফাস্ট থাকে। এক্সামটা হয় অনলাইনে, স্যাট, জিমেট, জিআরই। সো আপনাদের টাইপিং স্পিড কিন্তু ফাস্ট হওয়া এটা একটা ন্যাচারাল কিন্তু কোয়ালিটি, মানে একটা ন্যাচারাল ব্যাপার, এটা কোনো কোয়ালিটির মধ্যেই পড়ে না। মানে আপনি ভালো টাইপিং করতে পারেন, আপনি এমএস ওয়ার্ড এক্সেলের কাজ ভালো পারেন, এটা কোনো যোগ্যতার মধ্যেই পড়ে না, এটা কোনো যোগ্যতার মধ্যেই পড়ে না। ওকে, সো এটা কিন্তু বুঝতে হবে। যদি আপনি এটা ভালো না পারেন, আপনি ভালো টাইপিং করতে পারেন না, আপনি এমএস ওয়ার্ড ভালো বুঝেন না, আপনি এক্সেল ভালো বুঝেন না, তার মানে কিন্তু আপনি মানে অযোগ্য না, মানে আপনি অযোগ্য হইতেও আরো অনেক সময় লাগবে আপনার। সো এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু স্কিলগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, আপনি যদি বলেন যে আপনার যোগ্যতা কি জিনিস, যোগ্যতা হচ্ছে আপনি ড্রাইভ করতে পারেন, আপনি ড্রাইভ করতে পারেন, ড্রাইভ, কিন্তু আপনি সুইমিং পারেন, এটা কোনো আপনার জীবন, এটা কোনো যোগ্যতা না আপনার। সুইমিংটা সবাই শিখতে হবে আপনার, মাস্ট। এনিওয়ে, এবার তাহলে কিন্তু আমরা আরেকটা কিন্তু মোটামুটি আমরা আরেকটা চিত্র আঁকবো। ওকে, যে আসলেই আপনারা বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ ভালোভাবে বুঝতে পেরেছেন কি না। চলুন তাহলে এই যে আমরা এখন বর্তমানে ছবিটা আঁকবো, এই ছবিটা খুব টাফ, এই ছবিটা কিন্তু খুবই টাফ একটা ছবি। আচ্ছা, দেখি এবার আমরা বুঝতে পারবো আসলেই রিয়েল ট্যালেন্ট কে, আসলেই ট্যালেন্ট কি জিনিস। আমরা কিন্তু এই কোয়েশ্চেনটা যদি অ্যান্সার আপনারা করতে পারেন, যারা অ্যান্সার করতে পারবেন, আমি বুঝবো আসলে তাদের শুধু বেসিক ক্লিয়ারই না, তারা আসলেই ট্যালেন্টেড। ওকে, তাহলে আমি একটু দেখে ছবিটা আঁকি। ওকে, ফার্স্ট অফ অল এইখানে আমি আঁকলাম। ওকে, ওকে, রাইট। ওকে, ওকে, রাইট। এ বি ডি ই, এ বি ডি ই, আর এখানে হচ্ছে আপনার ও মানে একটা বৃত্তের কেন্দ্র, সেন্টার। আচ্ছা, এবার আপনাকে আমার প্রশ্ন হচ্ছে, এখানে বৃত্তস্থ কোণ কয়টা? এখানে বৃত্তস্থ কোণ কয়টা? এই হলো প্রশ্ন। আমার প্রশ্ন হলো বৃত্তস্থ কোণ কোনটা, এটা না। বৃত্তস্থ কোণ কোনটাকে বৃত্তস্থ কোণ বলবেন, এটা আমার প্রশ্ন না। আমার প্রশ্ন হচ্ছে এখানে আসলে বৃত্তস্থ কোণ কয়টা। দেখি, কোন বনেগা ক্রোড়পতি, বৃত্তস্থ কোণ এখানে আসলে কয়টা? আচ্ছা, আমার প্রশ্ন হলো আসলে এখানে বৃত্তস্থ কোণ কয়টা। দেখি, বৃত্তস্থ কোণ শুধুমাত্র বৃত্তস্থ কোণ 6টা। উষার আলো বলছে বৃত্তস্থ কোণ 6টা। সোহেল আরমান বলছে বৃত্তস্থ কোণ 4টা। রাতুল বলছে কয়টা? 2টা। নিনজামণি বলছে 2টা। এনায়েত কবির বলছে 3টা। সুনন্দা বলছে 2টা। মির্জা খান বলছে 4টা। কি ভাই, এটা কি ডিজিটাল খেলা? 2, 3, 4, 6
কেউ এক বলবে, কেউ 7টা বলবে, 8টা বলবে, মানে হোয়াটস দিস, ইজ ইট ফাইজলামি? হ্যাঁ, তার মানে আসলে বিত্তস্ত কোণ হচ্ছে 2টা। মোহাম্মদ জুয়েল বলছেন, মোস্তাক আল মেহেদি বলছেন বিত্তস্ত কোণ 2টা, নিলয় বলছেন বিত্তস্ত কোণ 4টা। আচ্ছা, আর মিন্টা খান 6টা বলছেন, তুর্য বলছেন 9টা, নিগার সুলতানা লিমা বলছেন 2টা, হুমেরা আলম চৈতি বলছেন 2টা। তার মানে ডাল মে কুচ কালা হ্যাঁ, কনসেপ্ট কিন্তু সবার ক্লিয়ার হয় নাই। দিস ইজ দ্য বাড়ি, এটা হচ্ছে বাড়ি, ঠিক আছে? আসলে কনসেপ্ট কি জিনিস মানে ভালো করে কিন্তু বুঝতে হবে জিনিসটা, আদারওয়াইজ হবে না। আফিয়া জাহিন বলছে 2টা, মাহমুদ হাসান হীরা বলছে 10টা কিন্তু ডিজিট না, এটা নাম্বার। আচ্ছা, রাইট। এবার বিত্তস্ত কোণ আসলে কিন্তু 2টা। মোহাম্মদ জুয়েল, ইউ আর রাইট আফটার অল। তারপরে রাজুল দাস, উনিও রাইট। আর যারা 2টার বেশি বলছেন বা 2টার কম বলছেন, আসলে কিন্তু আপনারা ঠিক বলেন নাই। বিত্তস্ত কোণ এখানে কিন্তু অ্যাকচুয়ালি 2টা। সেটা কি কি? এবং আমি যে এই ছবিটা আঁকলাম, এটা কিন্তু একটা পরীক্ষার কোয়েশ্চেন। এই হুবহু এই ছবিটা দিয়ে কিন্তু এটা পরীক্ষায় আসছে। এখানে বিত্তস্ত কোণ 2টা। পোলাপাইন পাগল হয়ে গেছে, কিরে ভাই, এটা তো এরকম কোনো বইয়ে নাই, আমার তো ম্যাথ কমন পড়ে নাই। মানে আমি একটা জায়গায় দেখলাম যে বলতেছে, হাই এটা কি ধরনের প্রশ্ন করছে? এই তো আমরা এত বেসিক ম্যাথের বই পড়লাম, এত ইউটিউবে ভিডিও দেখলাম, কোথাও তো আমরা এই প্রশ্ন পাই নাই যে এখানে বিত্তস্ত কোণ কয়টা। তাহলে আসলে ম্যাথ কমন পড়লো না। তো কমন না পড়লে আমি পারবো কেমনে? না, আমার তো ম্যাথ কমন পড়ে নাই। আর ভাই, ম্যাথ তো কমন পড়ার কিছু নাই, ঠিক আছে? আচ্ছা, প্রথমত এই একটা বিধ্বস্ত কোণ বিএডি কোণ, সেকেন্ড হচ্ছে এইসি কোণ, এখানে আরেকটা বিধ্বস্ত কোণ। এখানে আসলে বিধ্বস্ত কোণ হচ্ছে 2টা আর কেন্দ্রস্থ কোণ হচ্ছে একটা। সেই কেন্দ্রস্থ কোণ কোনটা? এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ ও ডি কোণ। আবার ভুলে কিন্তু বললেন না খুশিতে, ভাল লাগে খুশিতে ফুর্তিতে, যে ও এ ডি কোণ কিন্তু ও এ ডি কোণ বা ও ডি এ কোণ, এটা কিন্তু কোনো কোণ না। ওকে, খেয়াল করতে হবে কিন্তু আসলে আপনি কাকে বলছেন। মানে ব্যাপার হলো যে আপনি যাকে কোণ মনে করবেন তাকে কিন্তু আপনাকে মাঝখানে রাখতে হবে, মাইন্ড ইট। ওকে, আচ্ছা, রাইট। এবিডি এবং এইডি কোণ। তার মানে আমরা যদি বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণের মূল ভূমিকা আবারও ফিরে যাই, আমরা বলতে পারবো যে বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণের সম্পর্ক হচ্ছে বৃত্তের জ্যায়ের সাথে এবং কেন্দ্রস্থ কোণের সম্পর্ক হচ্ছে বৃত্তের ব্যাসার্ধের সাথে। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনারা তার মানে আমরা কিন্তু এতক্ষণ অনেকগুলো ব্যাপার শিখলাম। আমরা কি শিখলাম আমরা আরেকটু রিভিউ করে নিই। আমরা শিখেছি বৃত্ত, কেন্দ্র, পরিধি, জ্যা, ব্যাস, ব্যাসার্ধ, চাপ, অধিচাপ, উপচাপ, অর্ধচাপ, স্পর্শক, ছেদক, ওকে, কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ বা পরিধিস্থ কোণ। এবার আমরা যাব হচ্ছে এবার পরের যে টার্মগুলো আমরা শিখবো সেই টার্মগুলো হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, সমবৃত্ত এবং সমরেখ। আমরা পরবর্তী অংশে আমরা আরো 4টা জিনিস শিখবো ইনশাআল্লাহ। আপনারা যেটা করবেন আসলে, আচ্ছা, পরিধিস্থ কোণ আর বৃত্তস্থ কোণ কি একই কথা? জি স্যার, বিএই বিএই। আচ্ছা ফাইন, এটা অ্যাকচুয়ালি হ্যাঁ, এটা আপনি বলতে পারেন যে 2টা জ্যার সঙ্গে এটা পরিধিস্থ কোণ হয়, রাইট। বাট নর্মালি কিন্তু আমরা যেটা অ্যাকচুয়ালি বলছিলাম যে মানে একই চাপের উপর আপনি বলতে পারেন যে এখানে বিডিই কোণ এটা কিন্তু পরিধিস্থ কোণ, হয়। বাট আমরা যেটা অ্যাকচুয়ালি মানে কোয়েশ্চেন ছিল যে একই চাপের উপর, মানে ওখানে অ্যাকচুয়ালি কোয়েশ্চেন ছিল যে এডি চাপের উপর
এডি চাপের উপর পরিদৃষ্ট কোণ কয়টা? তুর্যকে ধন্যবাদ সুন্দর একটা কোশ্চেন করার জন্য। আসলে যে পরীক্ষায় আসছিল একটা কম্পিটিটিভ পরীক্ষায়, সেখানে ছিল এডি চাপের উপর আসলে বিধ্বস্ত কোণ কয়টা। তাহলে এডি একটা চাপ, এটা কি? এটা একটা উপচাপ। তাহলে এডি চাপের উপর বিধ্বস্ত কোণ হচ্ছে দুইটা, একটা হচ্ছে এ বি ডি আর একটা এ ই ডি। আচ্ছা ফাইন, এবার আপনি বলতে পারেন যে এই যে বিই চাপ, ওকে রাইট, বি চাপের দরকার নাই আমাদের, মানে শুরু এবং শেষ চাপ মানে কোনটা? মানে বৃত্তের শুরু এবং শেষ যেখানে মিলিত হবে বৃত্তের শুরু এবং শেষ, এটা চাপ। আচ্ছা, এখন ধরেন আপনি বলতে পারেন যে আপনার বি এ ই কোণ, এটাও একটা কিন্তু বৃত্তস্থ কোণ, রাইট? আচ্ছা, আবার বি ডি ই কোণ, এটা একটা বৃত্তস্থ কোণ, ওকে, বিডিই। আচ্ছা, যদি চাপ উল্লেখ না থাকে, আমি আবারও বলছি, ভালো কোয়েশ্চেন করেছেন তুর্য, যদি চাপ উল্লেখ না থাকে, চাপ, আর আপনাকে বলা হয় এখানে আসলে বৃত্তস্থ কোণ কয়টা, তাহলে কিন্তু ঠিকই চারটা কিন্তু হবে, চারটা। আর যদি আপনাকে চাপ উল্লেখ করে দেয় যে এডি চাপের উপর, একটু খেয়াল করবেন, এডি চাপের উপর আসলে বৃত্তস্থ কোণ কয়টা? এডি চাপের উপর বৃত্তস্থ কোণ দুইটা, আর ওভারঅল সব মিলিয়ে কিন্তু বৃত্তস্থ কোণ হবে চারটা। ওকে, থ্যাংক ইউ তুর্য, দারুণ, আপনার কোয়েশ্চেনটা দারুণ ছিল। আচ্ছা রাইট, তার মানে এ হলো আলটিমেটলি কিন্তু অবস্থা। এখন আমরা শিখবো হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ আসলে কি জিনিস, অর্ধবৃত্তস্থ কোণ। ওকে, খুব ভালো করে কিন্তু খেয়াল করতে হবে, ভালো করে। হ্যাঁ, চারটা, হ্যাঁ মানে চারটা, আপনি ঠিক ছিলেন, চারটা ঠিকই ছিলেন। হ্যাঁ শৈল আরমান, আমি চাপের কথা বলি নাই, আসলে একটু মিস হয়ে গিয়েছে, মানে খেয়াল করতে পারি নাই। ওকে, কিন্তু ওখানে কোয়েশ্চেন ছিল আপনার যে এডি চাপের উপর আসলে বৃত্তস্থ কোণ কয়টা। যদি আপনাকে চাপ বলে দেয়, একদম ফিক্সড করে আপনাকে চাপ বলে দেয় যে এডি চাপের উপর, তাহলে কিন্তু বৃত্তস্থ কোণ হবে দুইটা। আর যদি চাপের কথা না বলে তাহলে কিন্তু চারটা। তার মানে কিন্তু আপনারা কিন্তু পরীক্ষার হলে খুব ভালো করে খেয়াল করবেন আসলে প্রশ্নটা কিন্তু কি বলছে। ওকে ফাইন, আচ্ছা ওকে রাইট, ওকে থ্যাংক ইউ তুর্য। এবার আমরা শিখবো হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ কি জিনিস, অর্ধবৃত্তস্থ কোণ। ওকে, অর্ধবৃত্তস্থ কোণ আসলে কি জিনিস? আচ্ছা হ্যাঁ, আমরা চারটা যারা বলছি তারাই ঠিক, বাকিরা হাততালি উঠায় নাও যারা দুইটা বলছো। আচ্ছা ঠিক আছে ফাইন, সবাই কিন্তু মানে ভুল আবার ভুলও না আসলে, বাট যদি আমি আবারও বলছি, যদি আপনাকে বলা হয় যে চাপটা উল্লেখ করে দেয় তাহলে অ্যান্সার হবে একটা, আর চাপটা উল্লেখ না থাকলে কিন্তু অ্যান্সার হবে আরেকটা। ওকে, আচ্ছা আমার আসলে বৃত্ত আঁকাটা হয় না। আচ্ছা রাইট, মানে ছবি আঁকি। ওকে, এ ও বি, ওকে আচ্ছা আচ্ছা রাইট, আমি বললাম যে ধরেন এখানে সি আছে, সি অর্ধচাপের উপর যে বৃত্তস্থ কোণ, অর্ধচাপের উপর, এটা অর্ধচাপ, আমাদের একটু আগে শিখেছিলাম যে অর্ধচাপ শিখলাম না, অর্ধেক বৃত্তের ব্যাস, উপরেরটা এক অর্ধচাপ, নিচেটা কি অর্ধচাপ। তার মানে এটা অর্ধচাপ, এটা কি অর্ধচাপ, তার মানে অর্ধচাপের উপর যে বৃত্তস্থ কোণটা দাঁড়াবে, তার মানে বৃত্তের যে ব্যাসের উপর যে বৃত্তস্থ কোণটা দাঁড়াবে সেটা কিন্তু হবে হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। আমি আবারও বলছি, বৃত্তের ব্যাস, এই যে আপনার এসি, এটা কি, এটা একটা জ্যা,
সিবি এটাও কিন্তু একটা জ্যা। তাহলে এই জ্যায়ের এই মানে এখানে শুরু থেকে শেষ কিন্তু বৃত্তের ব্যাসের উপরে দাঁড়ায় আছে। শুরু থেকে শুরু করছে বৃত্তের ব্যাস থেকে এবং শেষ করছে কিন্তু বৃত্তের ব্যাসের উপরে। তাহলে এই যে একটা কোণ উৎপন্ন হয়েছে আমরা কিন্তু এটাকে বলবো হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। ওকে, এবার কিন্তু আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে এখানে কেন্দ্রস্থ কোণ কোনটা? কেন্দ্রস্থ কোণ কোনটা? কেন্দ্রস্থ কোণ। এবার আপনাদের কাছে আমার প্রশ্ন হচ্ছে এখানে কেন্দ্রস্থ কোণ কোনটা? আমি আপনাদের হল অফ করে বলছি এই ধরনের গোছানো মানে মানে সুন্দর এরকম গোছানো ক্লাস কিন্তু আমি জানি না আসলে আপনারা কোথাও পাবেন কিনা, মানে এত ডিসিপ্লিন ক্লাস। আচ্ছা, অর্ধবৃত্তস্থ কোণ আমি আবার বলছি, অর্ধচাপ বা বৃত্তের ব্যাসের উপর দাঁড়ায় আছে যে কোণটা, বৃত্তের ব্যাসের উপর দাঁড়ায় আছে যে বৃত্তস্থ কোণ তাকে বলবেন আপনি অর্ধবৃত্তস্থ কোণ। আবারও বলছি, বৃত্তের ব্যাসের উপর দাঁড়িয়ে আছে যে বৃত্তস্থ কোণটা সেটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। মানে এটা তো বৃত্তস্থ কিন্তু শুধু ব্যাসের উপর দাঁড়ায় আছে বা অর্ধচাপের উপর দাঁড়ায় আছে যে বৃত্তস্থ কোণটা সেটাই হচ্ছে অর্ধবৃত্তস্থ। আচ্ছা ফাইন। এবার কেন্দ্রস্থ কোণ কোনটা? কেন্দ্রস্থ কোণ কোয়েশ্চেন অ্যান্সার আসছে। প্রথম অ্যান্সার দিয়েছেন কে দেখি? ফার্স্ট এ ও বি, নীল নিলয়। তারপর সোহেল আরমান বলছেন এ ও বি। মাহমুদ মানে কি জিনিয়াস। আমি আসলে ভাবি নাই ভাই আপনারা যে এ ও বিটা অ্যান্সার করতে পারবেন। আমি ধারণা করে রাখছি যে না আপনারা পারবেন না, মানে আমার ধারণা পুরো ভুল, মারাত্মক, মানে মাইরালা টাইপ, সেরকম ভাই। এটাই হচ্ছে জিনিয়াস। আমি একটু জিনিয়াসদের নামগুলো পড়ে ফেলি। নীল নিলয়, সোহেল আরমান, মাহমুদুল হাসান হীরা, রাতুল দাস, নিনজা মণি, এনায়েত কবির, সীমান্ত সুনন্তা, আফিয়া জাহিন, তুর্য, মির্জা খান, ভাবনার আম্মু সহ যারা অ্যান্সার করেছেন প্রত্যেকেই আসলেই জিনিয়াস। কেন্দ্রস্থ কোণ নাই। কেন্দ্রস্থ কোণ মোহাম্মদ জুয়েল। কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি, হচ্ছে কেন্দ্রস্থ কোণ। ওকে, এ ও বি হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, তাহলে আমরা তো মোটামুটি অনেক দূর আগে গিয়েছি। আচ্ছা রাইট। আচ্ছা ওকে, এবার আমরা পরের পর্বে চলে যাচ্ছি। বৃত্তে অন্তর্লিখিত, এটা এ ও বি হচ্ছে আপনার কেন্দ্রস্থ কোণ, কারণ এটার ওয়ে হচ্ছে কি একটা ব্যাসার্ধ, ওয়ে একটা ব্যাসার্ধ, ও বি একটা ব্যাসার্ধ। আমাদের কিন্তু শর্তে ছিল দুইটা ব্যাসার্ধ যদি কেন্দ্রে এসে মিলিত হয়। আপনি তো সংজ্ঞা দেখবেন ভাই, আপনাকে তো বলে দিয়েছে কি জিনিস। দুইটা ব্যাসার্ধ যদি কেন্দ্রে মিলিত হয়, কেন্দ্রে যেমনি মিলুক সেটা হবে কিন্তু কেন্দ্রস্থ কোণ। যেমনি দুইটা ব্যাসার্ধ কেন্দ্রে এসে মিলিত হইলে কিন্তু সেটা ব্যাসার্ধ আপনার কেন্দ্রস্থ কোণ হয়ে যাবে। বাট আমি ধারণা করতে পারি নাই যে এটা একটু হিডেন, যে এখানে কেন্দ্রস্থ কোণ সবার বোঝার কথা না, বা অনেকে মানে বুঝতে চাইবেন না বা পারবেন না। ওকে আচ্ছা রাইট। তার মানে কিন্তু আমরা শিখে গেলাম আসলে অর্ধবৃত্তস্থ কোণটা কি জিনিস। ফাইনালি কিন্তু আমরা আমাদের শেষ দিকে চলে আসছি। আমরা এখন শিখবো আসলে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজটা কি জিনিস, সমবৃত্ত এবং সমরেখ এইটা আসলে কি জিনিস। আচ্ছা সংক্ষেপে আপনি একটা বৃত্ত আঁকছেন। ওকে, আপনি বৃত্ত আঁকছেন, বৃত্ত একে ধরেন। এখন কিন্তু আপনি ধরেন আপনি একটা চতুর্ভুজ আঁকছেন। ওকে, আঁকছেন, সাপোজ আমার কিন্তু অঙ্কনটা হয় নাই, আপনারা আবার এখানে ভুল ধরে না হয় কি আঁকছে তেরা বেড়া।
এ বি সি, আমি একটা আঁকলাম আর কি, মানে ভঙ্গিমাটা আঁকলাম। তাহলে এই যে চতুর্ভুজটা, এটা হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ এইটা। ওকে, মানে বৃত্তে আপনি বৃত্ত আঁকছেন, প্রথম আপনি বৃত্ত আঁকছেন, তারপরে আপনি চতুর্ভুজ আঁকছেন, এটাকে বলা হবে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ। ওকে, আচ্ছা, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ নিয়ে আমরা কিন্তু উপপাদ্য আছে, সেটা হচ্ছে যে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি দুই সমকোণ। আমরা এটা পরবর্তীতে আসবো, কিন্তু আমি আবারও বলছি, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি কিন্তু দুই সমকোণ। ওকে, এটা হচ্ছে ব্যাপার, আমরা কিন্তু আসবো, এখন এগুলো নিয়ে ঝামেলা করে লাভ নেই, আমরা সামনে আগাই। আচ্ছা, এবার আমরা আঁকবো হচ্ছে সমবৃত্ত কি জিনিস, সমবৃত্ত। ওকে, আচ্ছা, সমবৃত্ত কি জিনিস, সমবৃত্ত, সমবৃত্ত। আচ্ছা, একটা চতুর্ভুজের চারটা শীর্ষ বিন্দু দিয়ে কোনো বৃত্ত অঙ্কন করলে ওইটাকে বলা হবে সমবৃত্ত, ওই বৃত্তটাকে বলা হবে সমবৃত্ত। তাহলে ধরুন এরকম, সে ফর এক্সাম্পল ধরুন ধরেন এই যে একটা বৃত্ত। ওকে, একটা মানে আগে আপনি চতুর্ভুজ আঁকছেন, তারপরে এটা চারটা শীর্ষবিন্দু দিয়ে এ বি সি ডি, এ একটা শীর্ষবিন্দু, বি একটা শীর্ষবিন্দু, সি এবং ডি কি আরেকটা শীর্ষবিন্দু। তার মানে আপনি প্রথমে চতুর্ভুজ আঁকছেন, এবার চারটা শীর্ষবিন্দু দিয়ে একটা বৃত্ত আঁকছেন, তার মানে হবে এই বৃত্তটাকে বলা হবে সমবৃত্ত। ওকে, এই সমবৃত্ত নিয়ে কিন্তু একটা উপপাদ্য কিন্তু আছে, এটা আমরা পরবর্তীতে শিখবো। সেটা হচ্ছে যে কোন চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত হয়। আমি আবারও বলছি, কোন চতুর্ভুজে আমরা এখন মানে আমরা ব্যাখ্যা করব না, প্রমাণ করব না, আমরা এটা পরে প্রমাণ করব, বাট আমরা এখন জেনে নেই যে কোন চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পূরক হলে তার শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত হয়। ওকে, রাইট। এবার আমরা শিখবো হচ্ছে সমরেখ শিখবো। সমরেখ কি জিনিস? আচ্ছা, রাইট। আচ্ছা, সমরেখ মানে একই সরলরেখায় অবস্থিত। সমরেখ আমি আপনাকে বললাম এ বি সি, এবি একটা সরল রেখা, সে ফর এক্সাম্পল এবি একটা সরল রেখা। এখন এবি সরল রেখায় সি হচ্ছে একটা বিন্দু, এটা সমরেখ। সি হচ্ছে একটা বিন্দু, এটা হচ্ছে সমরেখ, এটা সমরেখায় মানে সমরেখে আছে। ডি একটা বিন্দু, তার মানে এডি কিন্তু সমরেখ না, এডি কিন্তু সমরেখ না। ওকে, সমরেখ না। ডি এডি সমরেখ, ই সমরেখ, এফ সমরেখ। আচ্ছা, তার মানে যদি একই সরল রেখায় অবস্থিত যে বিন্দুগুলো আছে, সেই দুইটা বিন্দুর সংযোগ সরল রেখাটাই হচ্ছে কিন্তু আলটিমেটলি সমরেখ। ওকে, আচ্ছা, এখন সমরেখ নিয়ে কিন্তু একটা উপপাদ্য কিন্তু আছে সমরেখ নিয়ে। সেটা কি জিনিস? সেটা হচ্ছে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদের দূরত্ব সমান। ওকে, আচ্ছা, তো আমরা সমরেখ নিয়ে যেটা ছিল সেটা হলো যে দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয় এবং স্পর্শ বিন্দু সমরেখ। আমি আবারও বলছি, সমরেখ নিয়ে যেটা বললাম এখন, সেটা হচ্ছে দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয় এবং স্পর্শ বিন্দু সমরেখ, মানে একই সরলরেখায় অবস্থিত। তার মানে আমি আবারও বলছি, এবি একটি সরল রেখা, এখানে ডি একটা বিন্দু, তার মানে এ ডি বি হচ্ছে সমরেখ।
এডিবি হচ্ছে সমরেখ, সমরেখ একই সরলরেখায় অবস্থিত। কিন্তু এখানকার যে এডি এটা কিন্তু সমরেখ না, কারণ এই যে তার মানে ধরেন আমি বলছি এখানে একটা ই বিন্দু, কিন্তু এই ই বিন্দু কিন্তু সমরেখ না। ওকে, সমরেখ হচ্ছে এই ডি বিন্দুটা হচ্ছে সমরেখ। আমরা এই ব্যাপারটা নিয়ে কিন্তু সমরেখ কিছুই বুঝি নাই, সমরেখ। আচ্ছা, সমরেখ এবং সমবৃত্তটা আমি আবারও বলছি, সমরেখটা হচ্ছে যে একই সরল রেখায় অবস্থিত যে বিন্দুগুলো আছে প্রত্যেকটা বিন্দু হচ্ছে সমরেখ। আমি আবারও বলছি, একই সরল রেখায় যে বিন্দুগুলো আছে প্রত্যেকটা বিন্দুই হচ্ছে সমরেখ। ওকে, আচ্ছা, এবার সমরেখ মানে একই সরল রেখায় অবস্থিত। আর সমবৃত্ত, সমবৃত্ত হচ্ছে যে আপনি প্রথমে একটা চতুর্ভুজ আঁকবেন এবং ওই চতুর্ভুজের 4টা শীর্ষবিন্দু দিয়ে আপনি একটা বৃত্ত আঁকবেন, তাহলে ওই বৃত্তটাকে বলা হবে হচ্ছে সমবৃত্ত। একটা বৃত্ত নাম দিছি না, আপনি নাম দিয়েছেন না? ওকে, সমবৃত্ত। আর আরেকটা হচ্ছে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, বৃত্তের ভিতরে চতুর্ভুজ। আচ্ছা, সমরেখ, আচ্ছা কেয়া তামিনা বলছেন সমরেখ নিয়ে উপপাদ্যটির চিত্র এঁকে দেখান। আচ্ছা, দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয় এবং স্পর্শ বিন্দু সমরেখ। ধরেন এই একটা বৃত্ত আর এই স্পর্শ করেছে, হ্যাঁ, এই আরেকটা বৃত্ত, সাপোজ, হ্যাঁ মনে করেন না আসলে কোনো সিস্টেম ছাড়া আঁকছি আসলে। আচ্ছা, এ একটা ধরেন কেন্দ্র এ, একটা কেন্দ্র বি, ধরেন এ হচ্ছে কি সি, তাহলে এরা হচ্ছে সমরেখ। এই যে তার মানে দুইটা বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয় এবং আপনার স্পর্শ বিন্দু এটা হচ্ছে সমরেখ, মানে একই সরলরেখায় অবস্থিত। এবং এরা একই সরলরেখায় অবস্থিত। সি, এই সিটা হচ্ছে সমরেখ, এ হলো সমরেখ, বি হচ্ছে সমরেখ। তার মানে এবিসি এই তিনটা এই সরলরেখায় যে বিন্দুগুলো থাকবে প্রত্যেকটাই হচ্ছে সমরেখ বা একই সরলরেখায় অবস্থিত যে বিন্দুগুলো, এটার নাম দিয়েছে হচ্ছে সমরেখ। ওকে, আচ্ছা, তার মানে বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজ, সমবৃত্ত এবং সমরেখ এই ব্যাপারগুলো আমরা আশা করি বুঝতে পেরেছি। কারণ আমরা কিন্তু 12টি উপপাদ্য শিখব। কতগুলো? 12টি। আজকের পুরো বেসিকটা কিন্তু আমরা আমাদের কাজে লাগবে আমাদের পরবর্তী 3টা পর্বে। তাহলে পরবর্তী 3টা পর্বে আমরা কি কি উপপাদ্যগুলো শিখব, চলুন তাহলে জেনে নেওয়া যাক। আমাদের ফাইনাল ক্লাসের আগে আমরা একটু পড়ে নেই। পরের দেখছেন না আলিফ লাইলা, মানে পরবর্তী পর্বে কি থাকবে একটু আমরা জেনে নেই। তাহলে পরবর্তী পর্বে আমরা কি কি থাকবে একটু আমরা জেনে নেই। আচ্ছা, যাদের ছোট ভাই বোন 9-10-এ পড়ে, যাদের ছোট ভাই বোন 9-10-এ পড়ে, আপনাদের 9-10-এর উপপাদ্য 17 থেকে 28, 17 থেকে 28 এবং আরেকটা মানে উপপাদ্য, মোট আমরা 12টি উপপাদ্য শিখব। সেইগুলো আসলে কি জিনিস একটু আমরা ডিসকাশন করে নিই। নাম্বার 1, বৃত্তের কেন্দ্র এবং ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু সংযোজক মধ্যবিন্দুর সংযোজক রেখাংশ ওই জ্যায়ের ওপর লম্ব। নাম্বার 1, বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। নাম্বার 2, নাম্বার 3 হচ্ছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান। নাম্বার 4, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। নাম্বার 5, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলো পরস্পর সমান। নাম্বার 6, পরেরটা অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। নাম্বার 7, বৃত্তে অন্তর্লিখিত চতুর্ভুজের যে কোনো দুইটি বিপরীত কোণের সমষ্টি 2 সমকোণ। নাম্বার 8, বৃত্তে অন্তর্লিখিত সামান্তরিক একটি আয়তক্ষেত্র। নাম্বার 9,
কোন চতুর্ভুজের দুইটি বিপরীত কোণ সম্পর্ক হলে তার শীর্ষবিন্দু চারটে সমবৃত্ত হয়। নাম্বার 10, বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শগামী ব্যাসার্ধের উপর লম্ব। নাম্বার 11, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের দুইটি স্পর্শক টানলে ওই বিন্দু থেকে স্পর্শ বিন্দুদের দূরত্ব সমান। নাম্বার 12, দুইটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে এদের কেন্দ্রদ্বয় এবং স্পর্শ বিন্দু সমরেখ বা সমরেখ। তার মানে এই 12টি উপপাদ্য, এই মোট 12টি উপপাদ্য থাকবে হচ্ছে যারা বিসিএস এর রিটেন এক্সাম দেওয়ার স্বপ্ন দেখেন। যারা দেখেন না, যারা মনে করেন যে পিলি পাস করলেই চলে, কোনো মতে পিলি পাস, আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের এই ক্লাস দরকার নাই। আপনারা শুধু পিলি ক্লাস করবেন, সারা জীবন শুধু পিলি পাস করে যাবেন, কোনো টেনশন নাই। আচ্ছা, তো তার মানে আমাদের আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আজকের এই ক্লাস নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে বা এখন অবধি কোনো কিছু না বুঝে থাকলে প্লিজ আস্ক কোয়েশ্চেন্স। ওকে, বৃত্তের ডেফিনিশনটা আবার বলবো। আচ্ছা রাইট, বৃত্তের ডেফিনিশনটা কিন্তু একটা পরীক্ষায় আসছিল যে বৃত্ত কাকে বলে। এখন ওরা বলে কি রে ভাই, বৃত্ত আবার কাকে বলে, এটা আবার কেমন প্রশ্ন? কিন্তু আপনাকে তো আসছে এবং আপনাকে 2 মার্কস দিয়েছে লিখিত পরীক্ষায়। আচ্ছা, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে, ওই যে আমরা আঁকছি না ম্যাপ স্কেল দিয়ে, যে চাপ দিয়ে কম্পাস, সমান দূরত্ব, একটা নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এবং সমান দূরত্ব বজায় রেখে আরেকটি নির্দিষ্ট বিন্দু তার যাত্রাপথের পুরো পথ ঘুরে আবার পূর্বের অবস্থানে ফিরে আসলে যে ক্ষেত্রটি তৈরি হয় তাকেই বলা হয় বৃত্ত। আমি আবারও বলছি, একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে এবং সমান দূরত্ব বজায় রেখে আরেকটি নির্দিষ্ট বিন্দু তার যাত্রাপথের পুরো পথ ঘুরে আবার পূর্বের অবস্থানে ফিরে আসলে যে ক্ষেত্রটি তৈরি হয় তাকেই বলা হয় বৃত্ত। ছেদকটা বুঝাইয়া দেন স্যার। ছেদক, আচ্ছা ছেদক হচ্ছে যে একটা বৃত্তের দুইটা বিন্দু দিয়ে যদি একটা সরলরেখা ছেদ করে তাহলে সেটা হবে ছেদক। আর যদি একটা বিন্দুতে ছেদ করে একটা বিন্দু, না এটা হয় না, এবার আরেক ঝামেলা, একটা বিন্দুতে ছেদ করে একটা, তাহলে সেটা হবে স্পর্শক। ইনশাআল্লাহ, ওকে ফাইন। আচ্ছা, সো তার মানে যদি একটি সরলরেখা যদি দুইটা বিন্দু দিয়ে গেচাং ছেদ করে তাহলে সেটা হবে ছেদক। আর যদি ভাই একটা বিন্দু দিয়ে ছেদ করে, কোন মধ্যে ছেদ করছে, মানে ছেদ করছে একটা বিন্দু দিয়ে, এটা হবে হচ্ছে স্পর্শক। আচ্ছা, 12টি উপপাদ্য করলে বৃত্ত নিয়ে মামলা শেষ। আমরা এই 12টি উপপাদ্য প্রমাণ, এটা কিন্তু খুব টাফ জিনিস আসলে, মানে প্রমাণগুলো খুব মনোযোগ দিয়ে শিখতে হবে। এই জন্য সবাই বিশেষ পিলি পাস করতে পারে, সবার পক্ষে বিশেষ লিখিত পাস করা সম্ভব না। ওকে, আর বিশেষ পিলি কোনো পরীক্ষাই না, এটা হচ্ছে বাছাই পর্ব। মানে আসলেই আপনি পরীক্ষার্থী কিনা এটা আসলে টেস্ট করবে। সো মোটামুটি আমরা 12টা উপপাদ্য শিখবো, আশা করি শেষ পর্যন্ত থাকবেন। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, আপনার নিনজামনি কি জানি বলছে, ও জ্যামিতি শেষ হলে বীজগণিত অধ্যায় ভিত্তিক লাইভ ক্লাস করাবেন কি? আর পিলি রিটেন দেওয়ার টিকিট, রাইট? বীজগণিতের লাইভ ক্লাস, এর আগে অনেকগুলো কিন্তু ক্লাস আছে আমার ইউটিউবে। ওকে রাইট, সুন্দর বলছে যে ম্যাথ ছাড়াও কিন্তু পিলি পাস করা যায়। ওহ মারাত্মক, মানে একদম মানে ঠিক মতো, ঠিক গুড। নিজে খান, পিলি পাস করতে আসলে ম্যাথ দরকার নাই।
ম্যাথ বাদেও পিলি পাস করা বাট আপনি লিখিত পরীক্ষায় ভাই ম্যাথ ছাড়া আসলে পাস করতে পারবেন না। ওকে, থ্যাংক ইউ। ইনশাল্লাহ আমরা বীজগণিত কিছু অংশ নিয়ে ডিসকাশন করব, আশা আপনি আশা রাখতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অ্যাগেন।